ভারত কি তুষের আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলছে? এই প্রশ্নটাই এখন দেশটির আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে, কখনো প্রকাশ্যে আবার কখনো নীরবে। সর্বত্রই কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। এমনটাই মন্তব্য কলকাতার একজন কলামিস্ট, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ সাদউদ্দিনের। গত 2 বছরের মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভ ও গণঅভ্যুত্থানের ফলে সরকার উৎখাতের ঘটনা ঘটল, যা নজিরবিহীন। ফ্রান্সে জনবিক্ষোভের জেরে সেদেশের প্রধানমন্ত্রীর পতন হয়েছে অভিশংসনের মাধ্যমে। একই রকম ক্ষোভের আগুন কি জ্বলছে এখন ভারতে? সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার নেমে আসায় মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ত্রিপুরায় মানুষ রাস্তায় নেমে ঘোষণা করছে এ রাজ্যে বাঙালি ছাড়া কেউ থাকবে না। পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধেও আন্দোলন চলছে। উত্তর পূর্ব ভারতের মণিপুর বিগত 2 বছরের বেশি সময় ধরে জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত, যার ব্যাপক প্রভাব পড়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও। বিহারে সেনা বিদ্রোহ, আসামে আদিবাসীরা তাদের অস্তিত্ব রক্ষা নিয়ে রাস্তায়, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ক্ষোভের আগুনে জ্বলছে মানুষ। এই রাজ্যে আরজি কর হাসপাতালে ডাক্তার ছাত্রের মৃত্যু, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে থ্রেড কালচার, নদিয়ার পলাশীতে তামান্না খাতুনের মতো এক মেধাবী শিশু ছাত্রীর নৃশংস খুন, এসব ঘটনা মানুষকে আন্দোলনমুখী করে তুলেছে। মোদী সরকারের সর্বনাশা ওয়াকফ বিরোধী আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে আন্দোলন পরিস্থিতি উদ্বেগজনক করে তুলেছে। আসামের তিনসুকিয়াতে আদিবাসী বিদ্রোহ, বিহারে ছাত্র বিদ্রোহ ও সেনা বিদ্রোহ, তার উপর গোটা ভারতের মানুষকে আতঙ্কিত করে তুলেছে এনআরসি ও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR। একটিতে নাগরিকত্ব হরণ, অন্যটিতে ভোটাধিকার হরণ। তার উপর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সদর্প ঘোষণা ডিটেনশন ক্যাম্প মানুষকে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। এসব নিয়ে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা দারুণভাবে সফল হচ্ছে। পাটনার গান্ধী ময়দানের সমাবেশ কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। রাহুলের আরও একটি ভারত যাত্রার অপেক্ষায় মানুষ। চারদিকে বিদ্রোহের মশাল জ্বলছে। এর কারণ শুধু পুঁজিপতিদের তেলা মাথায় তেল দেয়া, সাধারণ মানুষের কথা না ভাবা। ভারতের একটি গণতান্ত্রিক কাঠামো রয়েছে যা অনেক পুরনো। সেই কাঠামোতে রয়েছে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। এতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দিষ্ট ক্ষমতা ভাগ করে দেয়া আছে। রয়েছে দেশের সার্বভৌমত্ব নিয়ে কেন্দ্র রাজ্যের সহাবস্থান। সেখানে ভারতের মতো দেশে গণবিদ্রোহের মাধ্যমে কোনো নির্বাচিত সরকারের পতন ঘটানো খুবই দুরূহ। একমাত্র নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকারকে উৎখাত করা সম্ভব। ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে সংবিধানের 355 ও 356 ধারা, যেখানে কোনো রাজ্য সরকারকে সাময়িকভাবে উৎখাত করা যায়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতেই হবে, অথবা রাজ্যপালকে দিয়ে আস্থা অনাস্থা ভোট করেও সরকার নির্ণয় করা যায়। কেন্দ্রের ক্ষেত্রেও তাই। তবে নির্বাচনে যেতেই হবে। যে যতই রাস্তায় নেমে বিদ্রোহ করুক না কেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে। গণবিদ্রোহ, বৃহত্তর পরিসরের লড়াই, আন্দোলন বা গণবিক্ষোভে কোনো নির্বাচিত সরকারকে উৎখাতের সুযোগ কম, কিন্তু এই ক্ষোভের আঁচ পড়ে ভোটে। যেমন 1975 সালে জরুরি অবস্থা জারির পর গোটা দেশের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে চলে যায়। 1977 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভরাডুবি হয়েছিল। আবার সেই ইন্দিরা গান্ধী 1980 সালের নির্বাচনে ওভারকাম করেন, যদিও তার পেছনে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা KGBর সহযোগিতা। রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্কে ধর্মনিরপেক্ষতা থেকে তৎকালীন জনতা সরকারের প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এক চুল সরেননি বলে বিজেপির সমর্থন প্রত্যাহার করেনলে সরকারের পতন ঘটে। কিন্তু কংগ্রেস সমর্থন দিলে জনতা দলকে আরেক তরুণ তুর্কি চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন। তবুও সেই সরকার স্থায়ী হয়নি, কংগ্রেস সমর্থন তুলে নেয়। শেষে ওই রকম পরিস্থিতিতে 1991 সালে লোকসভার অন্তর্বর্তী নির্বাচন হলে কংগ্রেস ক্ষমতায় আসে। VP নরসিমা রাও হন প্রধানমন্ত্রী। 1992 সালে বিজেপির শীর্ষ নেতৃত্বের মদদে উন্মত্ত কর সেবকরা বাবরি মসজিদ ধ্বংস করে। যেহেতু কেন্দ্রে কংগ্রেস, তাই মুসলিমদের কোপটা পড়ে কংগ্রেসের বিরুদ্ধে। তাই আবার মুসলিম ভোট কংগ্রেসের বিরুদ্ধে চলে যায়। আদিবাসী জনজাতি গোষ্ঠীও কংগ্রেসের বিরুদ্ধে চলে যায়। এখন ভারতের যে সরকার ক্ষমতায়, সেই সরকারের প্রতিটি নীতি ভারতের প্রান্তিক মানুষকে বিক্ষুব্ধ করেছে। 2016 সালের নোটবন্দি ভারতের গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করেছে। কালো টাকা তো বাইরে থেকে ফিরে আসেইনি, বরং কালো টাকা যাদের হাতে রয়েছে সেই সব কর্পোরেট হাউসগুলো ব্যাংক ডাকাতি করে আজ নিরাপদে বিদেশে বাস করছে। গুডস সার্ভিস ট্যাক্স বা GSTর অনেক ক্ষেত্রে এখন ছাড় দিলেও এই GST ভারতের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটি বড় ধাক্কা। মোদী সরকারের কৃষি আইন পুরো কর্পোরেট স্বার্থ বিরোধী। এর বিরুদ্ধেও ভারতের কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকরা আন্দোলন করেছে। তারা করোনাকালেই দীর্ঘ 1 বছরেরও বেশি সময় রাজধানী দিল্লির শহর অবরুদ্ধ অচল করে রাখে। ফলে মোদী সরকার কৃষি আইন বদলাতে বাধ্য হয়।
কিন্তু এখনো কৃষকরা কৃষিদ্রব্যের সহায়ক মূল্য পাচ্ছেন না। তার উপর বিজেপি আরএসএস এর কর্পোরেট সাম্প্রদায়িকতা, বিভাজন, বহুত্ববাদী সংস্কৃতি খতমের প্রবণতা, এক দেশ এক ধর্ম, এক দেশ এক ভাষা, অভিন্ন দেওয়ানি বিধি, কর্পোরেট সহযোগী প্রবণতা ভারতের প্রান্তিক মানুষের মনে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছে, বিক্ষুব্ধ করে তুলেছে। বিজেপি সরকারের বিরুদ্ধে চারদিকে জমে ওঠা ক্ষোভ ভোট বাক্সেই প্রতিফলিত হবে। সময়ই শেষ কথা বলে দেবে, কেননা মানুষ শেষ কথা বলে। গুজরাট গণহত্যার সমুচিত শিক্ষা ভারতের বিজেপি দল পেয়েছে 2004 সালে লোকসভা নির্বাচনে। রাহুলের 2024-এর ভারতযাত্রা মোদী সরকারের 400 আসনের স্বপ্ন চুরমার করে দিয়েছে। ক্ষোভ কিন্তু ভোটের জন্য প্রস্তুত হচ্ছে, ক্ষোভ ও বিদ্রোহ আরও বাড়ছে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।